ওষুধ, মোবাইলে কথা বলা সহ শতাধিক পণ্য সেবায় শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে মানুষের। নিত্যপণ্যের বাড়তি দাম আর নতুন করের কারণে চাপে পড়ার শঙ্কায় তারা। অর্থনীতিবিদরাও বলছেন সব শ্রেণীর মানুষের উপরই প্রভাব ফেলবে সরকারের এ সিদ্ধান্ত। ব্যবসায়ীদের রেস্টুরেন্ট বন্ধের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করেছে সরকার, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। ঔষধে কর 2.4% থেকে 3% করা হয়েছে। মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পর্ক শুল্ক বেড়েছে 3%। বিভিন্ন ফলের রস, সাবান, ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পর্ক শুল্ক 5 থেকে 15% করা হয়েছে। এমনিতেই চালসহ বেশ কিছু নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তি আছে। কর বৃদ্ধিতে আরও চাপে পড়ার শঙ্কায় সাধারণ মানুষ। করার ফলে একটু প্রভাব পড়বে, একটু না বাড়ানো উচিত আর কি। মনে করি যদি না বাড়ায়, যদি একটু এভাবে রাখা যায়, স্থিতিশীল রাখা যায়, তাহলে সবার জন্য ভালো হবে। আমাদের কি হবে না হবে তারাই ব্যাখ্যা দিক, আমরা ভালো থাকবো না মন্দ থাকবো ওরাই দিক, কারণ এখন তো সবকিছু দায় দায়িত্ব বর্তমান সরকারের। মূল্যস্ফীতি এখনও 10% বেশি। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। মানুষের সেন্টিমেন্ট হবে তো এই বিষয়টা নিয়ে, মানুষের খানার উপরে যখন 5% বাড়াই দিয়েছে ভ্যাট ট্যাক্স। সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে অর্থনীতি। এই অবস্থায় বাড়তি করের খরচ ভোক্তাদের জন্য বড় বোঝা হবে বলছেন অর্থনীতিবিদরা। এখন চাল, ডাল, নুনের বাইরেও মানুষ অনেক কিছু ক্রয় করেন। মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, সুতরাং যেগুলোর উপরে সম্পর্ক শুল্ক, ভ্যাট, আবগারি শুল্ক ইত্যাদি বসানো হয়েছে, সেগুলি কিন্তু কেবলমাত্র যে প্রান্তিক, উপান্তিক এবং স্থির আয়ের মানুষের উপর পড়বে তা না, এটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের উপরেও বাড়তি চাপ সৃষ্টি করবে। সংশ্লিষ্টরা বলছেন IMF এর $470 কোটি ঋণের শর্ত পূরণে অর্থ বছরের মাঝে কর বৃদ্ধির এ সিদ্ধান্ত। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, শতাধিক পণ্য এবং সেবায় কর বাড়ানো হয়েছে, কি পরিস্থিতি দেখছেন রাজশাহীর বাজারে, কতটুকু প্রভাব পড়েছে? দেখুন, পরিবর্তিত পরিস্থিতিতে যখন অনেকটাই ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা রয়েছেন বা হোটেল মালিকরা যারা রয়েছেন, তারা কিন্তু একটি ঠিক ধাক্কা খেয়েছিল। সেই পরিস্থিতি থেকে যখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে, সেই সময় এই ধরনের করারোপ তাদের উপরে কিন্তু বাড়তি একটি বোঝার মতো। সেই সাথে যে এখানে ফলের কথা বলা হয়েছে, মিষ্টির কথা বলা হয়েছে, এই সহ যে শতাধিক পণ্যের উপরে যে 15% শুল্কর বিষয়টি আসছে, এখানে যে একটি কথাই আসছে বারবার, যে সাধারণ মানুষ বলছিলেন যে সবকিছু অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সময়, এরপরে যখন বাড়তি আবার এই ধরনের করারোপ করা হবে, যার ফলে তাদের উপরে কিন্তু এটি একটি বোঝা হয়ে যাবে। অর্থাৎ এখানে সবচেয়ে বড় যেখানে যে ওষুধের কথা বলা হচ্ছে এবং ফলের কথা বলা হচ্ছে, যেখানে আমরা সাধারণ বাংলাদেশ এখনও ফল আমদানিতে বা ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, পুরোটাই আমদানি নির্ভর। ঠিকই সেইখানে ফলের যে এখানে আপেল, কমলা, নাশপাতি সহ অন্যান্য যে ফলগুলোর উপরে 15% করারোপ করা হচ্ছে। এখন যে বাজারে যে অবস্থা, এটি কিন্তু সাধারণ মানুষের এই দামেই কিন্তু ক্রয় করতেই তাদের নাবিশ্বাস। ঠিক এরপরে যখন আবার 15% করারোপ করা হবে, তখন সেটি মনে হয় তাদের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাবে। অর্থাৎ তারা যেই পণ্যটি যতটুকু কিনতে পারছিল, এরপরে যখন পুরোটাই বাস্তবায়িত হবে, তখন কিন্তু তারা আর কেনার ক্ষমতা রাখবেন কিনা এটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছিলেন। অপরদিকে যদি বলা হয়ে থাকে হোটেল মালিক, রেস্তোরাঁ যারা মালিকরা রয়েছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু একটি কথা বলছিলেন যে এক্ষেত্রে বাড়তি করের বোঝা সব মিলিয়েই কিন্তু যারা ভোক্তা রয়েছেন তাদের উপরেই পড়বে, কারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বৃদ্ধি করে দিবেন, কিন্তু সর্বশেষে কিন্তু যারা গ্রাহকরা রয়েছেন তাদেরকে কিন্তু এই যে বাড়তি করের বোঝায় এটি কিন্তু বইতে হবে। এবং বর্তমান যে অবস্থা, এক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে যেহেতু সব দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি যাচ্ছে, সেই ক্ষেত্রে সরকার হয়তো যে করারোপ করেছে সেটি সাধারণ মানুষের আয় ব্যয়ের উপর বিবেচনা করে হয়তো এইটি আরোপ করবে। এটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এবং সাধারণ মানুষের নতুন সরকারের প্রতি কিন্তু প্রত্যাশা এটাই, যে
অর্থাৎ যে এর আগে সরকারের ক্ষেত্রে দেখা গেছিল দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি ছিল, সাধারণ মানুষের যে নাভিশ্বাস ছিল, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার হয়তো ঠিক বাড়তি করের বোঝা না দিয়ে অর্থাৎ আয় ব্যয়ের যে একটি সামঞ্জস্য, অর্থাৎ আয়ের সাথে ব্যয়ের উপর সামঞ্জস্য রেখে একটি কর আরোপ করবে। এটি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণের যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু একই কথা বলছিলেন যে এই বিষয়টি সরকার বিবেচনা করবেন। মোবাইল খরচের কথা যেটি বলা হয়েছে যে 100 টাকা রিচার্জ করলে সেখানে 44 টাকা ভোক্তা ব্যবহার করতে পারবে, বাকিটুকু কিন্তু চলে যাবে। ঠিক এই বিষয়গুলো কিন্তু পুনঃ বিবেচনা করার জন্য যারা সাধারণ ভোক্তা রয়েছেন তাদের কিন্তু আহ্বান রয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। শতাধিক পণ্য এবং সেবায় কর বাড়ানো হয়েছে, যার প্রভাব এরই মধ্যে বাজারে শুরু হয়েছে। সেই খবর রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও $20 বিলিয়ন নেমেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ $167 কোটি পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এরপরই IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ $20 বিলিয়ন নামে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনি আরা শিখা এ তথ্য জানিয়েছেন। জানা যায়, আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ $2,490 কোটি নেমে এসেছে। এর আগে বুধবার বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল $2,657 কোটি, আর BPM-6 হিসেবে রিজার্ভ ছিল $2,167 কোটি। আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার 9টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তার মূল্য প্রতি 2 মাস পর পর নিষ্পত্তি করা হয়। সবজির দাম কমলেও বেড়েছে সব ধরনের চালের দাম। এখনও সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। বরিশালের বাজারে 25 কেজির চালের বস্তা 60 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে, আর খুচরা বাজারে কেজিতে বেড়েছে 6 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, পাইকারিতে বস্তা প্রতি চালের দাম বাড়ায় তারাও বাড়তি মূল্যে বিক্রি করছেন। চট্টগ্রামে বেড়েছে দেশি ও সোনালী মুরগির দাম, কমেছে ব্রয়লার মুরগির দাম। সরবরাহ বেশি থাকায় কমেছে সব ধরনের সবজির দাম। রাজশাহী, বগুড়ায় চালের দাম নিয়ে অস্বস্তি দেখা গেছে, কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। বাজারের সংকট কাটছে না বোতলজাত সয়াবিন তেলের। খুলনায় প্রতি কেজি চাল 2 থেকে 3 টাকা বেড়েছে, কেজিতে 10 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 260 টাকায়। শুধু সবজির দাম একটু সীমিত পরিমাণের আছে, তাছাড়া বাকি চাল ডাল সব কিছুর দামই বেশি। চাল কেজিতে 5 টাকা বাড়ছে। বাড়ার কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে সাপ্লাইটা গ্রামের থেকে দেশি মুরগির সাপ্লাইটা একদম কমে গেছে, আর সোনালী মুরগি নাই বললে চলে। এখন জামাতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, তবে দলটির কিছু নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে দেশপ্রেমিক নেতাদের আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। পরে জামাত নেতাদের এ ধরনের বক্তব্য না দেওয়ারও আহ্বান জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে বিএনপির সাথে না থাকলেও সক্রিয় ভূমিকা রেখেছে জামাত। আগামীতেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পরে বৈঠকে অংশ নেয়া এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জানান, দ্রুত নির্বাচন হলে চলমান অনেক সংকট কেটে যাবে। কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। ধন্যবাদ। লন্ডন ক্লিনিকে কার্ডিওলজিস্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। রোববারের মধ্যে সব পরীক্ষা নিরীক্ষা শেষ হতে পারে। এরপর বিশেষজ্ঞ কনসালটেন্টরা চিকিৎসার পদ্ধতির বিষয়ে সুপারিশ করবেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি জানান, জন প্যাট্রিকের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডও লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে আছেন। পরবর্তী চিকিৎসার বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওনাকে কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপি সহ অন্যান্য
বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরে অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। এরই মধ্যে তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র যাচাই বাছাই শেষে লন্ডন যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি এই মুহূর্তে দেশত্যাগও করতে পারবেন না। এ বিষয়ে এখনও নিপুণ বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় ছিলেন অভিনেত্রী নিপুণ, তবে গত 5 আগস্টের পর প্রকাশ্যে দেখা যায়নি নিপুণকে। গাজীপুরের টঙ্গীর ইস্তেমা ময়দানে হামলার ঘটনায় তাবলিগ জামাতের সাতপন্থীদের গ্রেপ্তার ও বিচার ও নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করছেন মাওলানা জুবায়ের অনুসারীরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বাইতুল মোকাররম এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। কি পরিস্থিতি দেখছেন এখন? যারা বিক্ষোভ করছেন তারা আসলে কি দাবি তুলছেন, আর এ পর্যন্ত একটি মামলা হয়েছিল, সেই মামলায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? 2013 সালে শাপলা সত্তরে দেখুন, 17 ডিসেম্বর টঙ্গী ইস্তেমা মাঠে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনাকে সুরাই নিজাম বা জুবায়েরপন্থী যারা আছেন তারা আসলে বলছেন এটি সংঘর্ষ নয়, এটি আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডে মূলত সুরাই নিজাম বা জুবায়েরপন্থীদের 3 জনকে হত্যা করা হয়েছে। মূলত এই হত্যার প্রতিবাদে আমরা দেখেছি যে এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন সময় সাতপন্থী যারা আছেন তাদেরকে দায়ী করা হচ্ছে, তাদের গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। এরই মধ্যে সাতপন্থী বেশ শীর্ষ 3 জন মুরব্বীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং গত কয়েকদিন আগে আপনি জানেন যে 25 জনকে অগ্রিম জামিন দেওয়া হয়েছে। এবং আজকে এই জুবায়েরপন্থী বা সুরাই নিজামের যারা অনুসারী যারা আছেন তাদের আজকে যে বিক্ষোভটি হচ্ছে এটি পূর্ব ঘোষিত। আজকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং 25 জানুয়ারি ওলামা মাশায়েখদের একটি সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আমরা মূলত এই যে বিক্ষোভ কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচিতে যেটি বক্তারা বলছেন সেটি হচ্ছে সাতপন্থী যারা আছেন তাদের বাংলাদেশে ইস্তেমা করার কোনো অধিকার নেই এবং বিশ্ব ইস্তেমা একটি হবে, সেটি হচ্ছে ওলামা মাশায়েখ এবং যারা সুরাই নিজাম অনুসারী বা জুবায়েরপন্থী অনুসারী তারাই শুধুমাত্র বিশ্ব ইস্তেমা করতে পারবেন। মাওলানা সাতপন্থীদেরকে বিশ্ব ইস্তেমা করার কোনো অধিকার নেই, কোনো নৈতিক অধিকার নেই, তাদেরকে বিশ্ব ইস্তেমা করতে দেওয়া হবে না। তারা যদি বিশ্ব ইস্তেমা করেন তাহলে তাকে প্রতিহত করা হবে। আপনাকে আমি একটু আসলে 2 পর্বের তারিখটি আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত সুরাই নিজাম বা জুবায়েরপন্থী যারা আছেন তাদের ইস্তেমার তারিখ রয়েছে। এরপরে 7 থেকে 9 ফেব্রুয়ারি মাওলানা সাদ যে অনুসারী তাদের রয়েছে এই বিশ্ব ইস্তেমার যে তারিখ। তবে মাওলানা জুবায়ের অনুসারী যারা আছেন তারা বলছেন যে এরই মধ্যে তারা বিশ্ব ইস্তেমার মাঠ প্রস্তুতের কাজ করছেন এবং তারা নির্ধারিত সময়েই বিশ্ব ইস্তেমা করবেন। তবে যেহেতু মাওলানা সাদপন্থীরা তারা এই হামলা চালিয়েছে এবং 3 জন নিহত হয়েছেন, এই ঘটনার পরে তাদের এই বিশ্ব ইস্তেমা করার কোনো অধিকার নেই এবং দ্রুত সময়ের মধ্যে এই সাতপন্থীদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে ইস্তেমা করতে দেওয়া হবে না, এটি সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এবং আজকে যে বিক্ষোভ কর্মসূচিটি, এই বিক্ষোভ কর্মসূচিটি জুমার নামাজের পরেই শুরু হয়েছে। আরো অনেকটা সময় ধরে এখানে বিক্ষোভ কর্মসূচি চলবে এবং শুধুমাত্র আজকে কিন্তু রাজধানীতে নয়, আপনাকে বলে রাখি যে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকাতেই এই যে বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়েই মাওলানা জুবায়েরের অনুসারী যারা আছেন তারা হুঁশিয়ারি করছেন যে কোনো অবস্থার মধ্যেই মাওলানা সাদের যারা অনুসারী আছেন তাদেরকে ইস্তেমা করতে দেওয়া হবে না এবং
তাদের যারা হামলার ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং যাদেরকে জামিন দেওয়া হয়েছে তাদের জামিন বাতিল করে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, এই দাবিটি এখান থেকে জানানো হচ্ছে। তো আমার কাছে বাইতুল মোকাররম থেকে এটি ছিল। তাবলিগ জামাতের জুবাইরপন্থীরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ। ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় গ্রেপ্তার ছিলেন তিনি। তাকে ধরতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এদিকে থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন শাহ আলম। পরে তাকে বদলি করা হয় কুষ্টিয়ায়। ২ সেপ্টেম্বর ছাত্র জনতার আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় আসামি করা হয় শাহ আলমকে। বুধবার রাতে কুষ্টিয়া পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করা হয় শাহ আলমকে। সেখান থেকে আনা হয় ঢাকায়। আদালতে তোলার আগে রাখা হয় আগের কর্মস্থল উত্তরা পূর্ব থানাতেই। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকেই পালিয়ে যান তিনি। শাহ আলমকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও স্থানীয় ছাত্র আন্দোলনের নেতারা। সামনে থেকে আসামি চলে গেছে, এখানে তাদের আসলে একটা ব্যর্থতা রয়েছে এবং এই দায়ভার কেউ এড়াতে পারে না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দায়ভার আছে। অনতিবিলম্বে তাকে এখানে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে তাকে আবারও এখানে নিয়ে আসতে হবে, তার দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা আগামীকালকে যে কর্মসূচি ঘোষণা করেছি, এটা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, যদি না গ্রেফতার করা হয় তাহলে আমরা আরো বড় ধরনের কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় শাহ আলমকে দ্রুত গ্রেপ্তারে মাঠে নামার কথা জানিয়েছে পুলিশ। থানার সাবেক ওসি শাহ আলম, ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। উনি কৌশলে থানা থেকে আজকে 12টার পরে যে কোনো সময় পালাইয়া যায়। ওনাকে গ্রেপ্তারের যে প্রক্রিয়া, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারা ওয়াকিবহাল আছেন এবং ওনারা ওনাকে গ্রেপ্তারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখছেন। থানা থেকে যেহেতু আসামি পালাই গেছে, থানা তো আর দায় এড়াতে পারে না। একটা মামলায় তাকে আটক করা হয়েছিল, পরবর্তীতে আজকে আনুমানিক 12টার দিকে তাকে থানা থেকে আদালতে প্রেরণের সময় সে কৌশলে পালিয়ে যায় এবং ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকা ঘটনায় দায়িত্ব অবহেলার প্রেক্ষিতে একজন এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দিনে দুপুরে থানার ভেতর থেকে আসামি কিভাবে পালিয়ে গেলেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। এক সপ্তাহের মাথায় রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে আরেক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার। মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ। দেশে প্রথমবার রিউ ভাইরাস শনাক্ত, রোগীদের বড় জটিলতা মেলেনি। উদ্বেগের কিছু দেখছে না স্বাস্থ্য বিভাগ। দশ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি, যা এই মৌসুমের সর্বনিম্ন। সাথে বেড়েছে কুয়াশার প্রকোপও। হিমেল হাওয়া ও কুয়াশার জেরে জনজীবনে বেড়েছে ভোগান্তি। বৃহস্পতিবার মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও ছিল না কুয়াশার প্রকোপ। সূর্যের আলোয় স্বস্তি খুঁজেছে পঞ্চগড়ের মানুষ। তবে শুক্রবার শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কুয়াশাও। মৌসুমে প্রথমবারের মতো মাঝারি শৈত্যপ্রবাহের কবলে সর্ব উত্তরের জেলাটি। চুয়াডাঙ্গা মেহেরপুরেও অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতের মধ্যেও জীবিকার প্রয়োজনে পথে নামা মানুষ চরম দুর্ভোগে। সড়কের পাশে আগুন জ্বালিয়ে আঁচ নিতে দেখা গেছে অনেককে। দুদিন পরে প্রচন্ড শীত পড়ছে ভাই, কম্বল গায়ে দিয়েছি তাও শীত মানছে না ভাই। যে ঠান্ডা পড়ছে তার কারণে ধরেন শীতের সময় বেরিয়ে হওয়া যায় না। হাড় কাঁপানো শীতে স্থবির নাটোরের জনজীবন। অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও পাওয়া যাচ্ছে না উষ্ণতা। শৈত্যপ্রবাহের কবলে রাজশাহী, পাবনা, নওগাঁও। প্রয়োজন ছাড়া তো বাড়িতে বের হয় না, যদিও বেলা হলে রোদ হয়, রোদের তাপমাত্রা নেই। এই ফসলটা সময় মতন পরিচর্যা করতে পারি না এবং এই ঠান্ডার কারণে, যদি ঠান্ডার কারণে আমরা ঘর থেকে বাড়িতে পারতেছি না। যশোর, কুষ্টিয়া ও গোপালগঞ্জেও চলছে শৈত্যপ্রবাহ। এদিকে এক সপ্তাহ পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায়
মৌলভীবাজারেও ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের, সাথে বেড়েছে কুয়াশার প্রকোপ। কৃষক যারা তারা কিন্তু এখনো কাজে আসতে পারছে না প্রচুর ঠান্ডার কারণে। সকালে প্রচুর ঠান্ডা, কুয়াশা, অন্ধকারে কিছু দেখা যায় না। আরও দুদিন বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 3 দিন পরে গিয়ে কিছুটা স্টেবল থাকতে পারে, ওয়েদার হয়তো বা টেম্পারেচার না কমে কিছু অংশ হয়তো বা অপরিবর্তনে থাকতে পারে বা নাও বাড়তে পারে। তা আগামী সপ্তাহের শেষের দিকে, বিশেষ করে শুক্রবারের কাছাকাছি, আগামী শুক্রবারের কাছাকাছি টেম্পারেচারটা আবার একটু ফলিং টেন্ডেন্সি আছে। এদিকে শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, পঞ্চগড়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা, এখন কি পরিস্থিতি? তাপমাত্রা যে কমেছে, সর্বনিম্ন তো এসেছে, এর প্রভাবে আসলে জনজীবনে কতটা প্রভাব পড়েছে? জি, আমি যদি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলি তাহলে কিন্তু পঞ্চগড়ের উপর দিয়ে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ সকাল 9টায় কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু গতকালকে ছিল 9.5, অর্থাৎ 8 থেকে 10-এর মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহ এবং 6 থেকে 8-এর মধ্যে সেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেলে কিন্তু বলা হচ্ছে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ। সেই হিসেবে পঞ্চগড়ে কিন্তু মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তো আমরা আসলে দেখেছি যে গতকাল বিকেলের পর থেকে গোটা এলাকা ঘন কুয়াশায় ঢেকেছিল, সাথে উত্তরের হিমশীতল বাতাস, রাতভর ঘন কুয়াশা ছিল, বৃষ্টি, টিপটিপ বৃষ্টির মতো কুয়াশা ঝরছিল। আমরা সকাল 8টা নাগাদ কিন্তু সেই ঘন কুয়াশা দেখতে পেয়েছি এবং উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছিল। তো 8টার পরেই কিন্তু আমরা দেখেছি সূর্যের ঝলমলে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এই রোদের কারণে কিন্তু সাধারণ জনমানুষের মধ্যে কিছুটা স্বস্তি আমরা দেখতে পেয়েছি। এর বাইরে শীতের যে দুর্ভোগ খেটে খাওয়া মানুষের, সেটি কিন্তু রয়ে গেছে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়ে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর গভীর নলকূপ ও সেচ যন্ত্রের অপারেটর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। শর্ত ভেঙে রাজনৈতিক বিবেচনা ও ঘুষ নেয়ার অভিযোগ বঞ্চিত প্রার্থীদের। এদিকে নিয়োগ বঞ্চিতদের তোপের মুখে পড়েছেন বিএমডিএ কর্মকর্তারা। হামলার আতঙ্কে কার্যালয়ে ঢুকতে না পারায় স্থবির দাপ্তরিক কার্যক্রম। গেল অক্টোবরে চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলায় বিএমডি এর 1650টি গভীর নলকূপ ও সেচ যন্ত্রের জন্য নতুন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রার্থীদের সাক্ষাৎকার শেষে 30 ডিসেম্বর প্রকাশ করা হয় ফলাফল। এরপরেই অপারেটর নিয়োগে অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন বঞ্চিত প্রার্থীরা। বিক্ষুব্ধতার দাবি, নিয়োগের ক্ষেত্রে শর্ত মানা হয়নি। স্কিমের আওতায় জমি নেই এমন ব্যক্তিও অপারেটর নিয়োগ পেয়েছেন। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিপক্ষে অনেকগুলো কাগজপাতি জমা দিছে, কিন্তু তারা লিগ্যাল না, আনলিগ্যাল। আমি লিগ্যাল, তারপর আমাকে তারা সহযোগিতা করছে না। সে একজন তানোরের মহিলা, তার নামে কিভাবে ডিপটা হয়, মানে ইঞ্জিনিয়ারকে টাকার বিনিময়ে আর কি ডিক্লারেশন দিয়েছে। এদিকে নতুন নিয়োগ কেন্দ্র করে অনিয়ম বিশৃঙ্খলার কারণে সেচ নিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। আমরা ভরসা পাই না তার উপরে। যার নামে লিয়েছে সে, তার ছেলে যেন রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, সে যে কখন আসতে পারবে না পারবে। সময় মতোই বাগানে পানি পাই এবং তার চলাফেরা ভালো। আমরা চাই যে এই ম্যানেজারই থাকে আমাদের জন্য। বিএমডিএ কর্তৃপক্ষ বলছে, গভীর নলকূপ ও সেচ যন্ত্রের মধ্যে 35 থেকে 40% নিয়োগ পেয়েছেন নতুনরা। তবে বঞ্চিতদের রোষের কারণে কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে আসতে না পারায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। অফিসে হুমকি দিচ্ছে, যার কারণে আমাদের অফিসার সেখানে কর্মপরিবেশ ফিরে পাচ্ছে না। কর্মপরিবেশ অফিসে ফিরে না পাওয়ায় তখন তারা নিজের নিরাপত্তা না থাকায় তারা অফিস করতে পারছে না। এরই মধ্যে নতুন নিয়োগ পাওয়া অপারেটরদের বাদ দিতে জেলা প্রশাসক বরাবর 2 শতাধিক আবেদন জমা পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক ভবন থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রিন সিটির 14 নম্বর ভবনের 9ম তলায় একটি ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রুশ নাগরিক ইভান কাইটমাজোভ স্কেম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলার পদে কর্মরত ছিলেন।
মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এর আগে 4 জানুয়ারি গ্রিন সিটির 4তলা ভবনের জানালা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন এক রুশ নারী কর্মী। হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে পরিকল্পিতভাবে পালানোর সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উত্তরায় বিক্ষোভ করছে ছাত্র জনতারা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, কি পরিস্থিতি দেখছেন? মূলত বিক্ষোভে কি দাবি জানানো হচ্ছে, আর এখানে বিক্ষোভে মূলত নেতৃত্ব দিচ্ছে কারা? দেখুন, এখানে যারা ছাত্র জনতা রয়েছে উত্তরা অঞ্চলের, তারা কিন্তু গতকালকে যেটি হচ্ছে উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি কয়েকশো ছাত্র হত্যা হয়েছে এমন একটি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পরে গতকালকে কিন্তু তিনি আদালতে নেওয়ার সময় তিনি পালিয়ে গিয়েছেন। এরপর থেকে ছাত্র জনতারা সেখানে গতকালকেও থানা ঘেরাও দিয়েছিলেন। আজকেও কিন্তু তারা বাদ জুম্মা তারা সেখানে মানববন্ধন করেছেন এবং এখন বিক্ষোভ করছেন, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে তারা এখান থেকে তারা উত্তরা পূর্ব থানায় যাবেন এবং ওসির সঙ্গে তারা কথা বলবেন। একটি দল কেন আসলে কিভাবে তারা ছাড়া পেল সেই বিষয়টি নিয়ে। এর আগে যদি একটু তথ্য জানিয়ে রাখি, এই ওসি শাহ আলম কিন্তু উত্তরা পূর্ব থানার সাবেক তখনকার ওসি ছিলেন যখন আন্দোলন চলছিল। তখনকার সময়ে আসলে তিনি তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যার অভিযোগে। এরপর তাকে গতকালকের আগের দিন অর্থাৎ তাকে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। উত্তরা পূর্ব থানার একটি দলকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিলেন, নিয়ে কিন্তু তাকে রাখা হয়েছে। এরপর থেকে তাকে গতকাল 12:15টার দিকে আদালতে নেওয়ার সময় তিনি কৌশলে পালিয়ে যান। এই কারণে কিন্তু দায়িত্ব অবহেলার কারণে এএসআই সাজ্জাদ তাকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যে। আমি গতকালকে পুলিশের উচ্চপদস্থ অনেকের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে তারা জানিয়েছেন এই বিষয়টি নিয়ে কিন্তু একটি মামলাও হয়েছে। তারা বলছেন কারো কোনো দায়িত্বে অবহেলা থাকলে সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা নেবেন এবং তারা বলছেন যে ওসি শাহ আলম আসলে কিভাবে পালিয়েছেন সেই বিষয়টি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন এবং যারা এই পালিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আমাদের। উত্তরা পূর্ব থানার সাবেক ওসি হত্যা মামলার আসামি শাহ আলম পালিয়ে গেছেন থানা থেকে। তাকে গ্রেপ্তারের দাবি জানানো এবং এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করছে উত্তরায় ছাত্র জনতারা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। দেশে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত হয়েছে। 5 জনের শরীরে এই ভাইরাস পেয়েছে IEDCR, তবে কারো ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন 5 জনই। ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমনই লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করেছে IEDCR। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও 5 জনের শরীরে পাওয়া গেছে রিও ভাইরাস। নতুন রোগজীবাণু অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে IEDCR এর নিয়মিত গবেষণায় শনাক্ত হলো এই ভাইরাস। আমাদের কাছে হিস্ট্রি আছে যে সাসপেক্টেড নিপা অথবা নিপা লাইক সিমটম, তার সাথে খেজুরের কাঁচা রস খাওয়ার হিস্ট্রি। প্যাথোজেন ডিসকভারি প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে আমরা রিও ভাইরাস পেয়েছি। এর আগে বাংলাদেশে এটা কখনো রিপোর্টেড হয় নাই। রিও ভাইরাস ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে। বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। বাংলাদেশে অনেক এনকেফালাইটিস হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কারণটা আমরা খুঁজে পাই না। তো আমার মনে হয় যে আমরা যদি এইভাবে কাজ করতে থাকি এবং আরও কিছু ভাইরাল ইনফেকশন যদি জানতে পারি যে এদের এক্সিস্টেন্স আছে এবং এনকেফালাইটিস পেশেন্টদের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন হয়তো বা আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা অনেক সাহায্য করবে। যে সব ক্ষেত্রে ঢালাওভাবে অ্যান্টিবায়োটিকের রোল যে না, এটা প্রমাণ করার ক্ষেত্রেও
আমি মনে করি যে ফাইন্ডিংসগুলো কাজে দেবে। বিশ্বে প্রথম রিও ভাইরাস শনাক্ত হয় 1950 সালে। প্রাদুর্ভাব বাড়ে শীতের সময়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনা ও এমপক্সের পর নতুন ভাইরাস HMPV সংক্রমণ রোধে বেনাপোল চেকপোস্টে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে 6 সদস্যের মেডিকেল টিম কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে। সংশ্লিষ্টরা জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে HMPV ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। সম্প্রতি সংক্রমণ ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। এর জেরে বাংলাদেশেও ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বাড়ায় বেনাপোল ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ভারত থেকে আসা যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি কাশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলা হচ্ছে। বর্ডারে চেকিং খুব কড়াকড়ি হচ্ছে, প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ইমিগ্রেশন পাস করছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা, বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। আমরা আগেও স্ক্যানিং করতাম, এখন আরো বিশেষভাবে আরো ভালোভাবে স্ক্যানিং করা হচ্ছে এবং প্রত্যেকটা যাত্রীকে এই ভাইরাস সম্পর্কে অবহিত করা হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে যে এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত ৯,০০০-এর বেশি স্থাপনা, নিহতের সংখ্যা বেড়ে ১০। বিপিএলে খুলনার বিপক্ষে টস হেরে ব্যাট করছে রাজশাহী। তৃতীয় জয়ের লক্ষ্যে নেমেছে মিরাজের দল। মহাকাশের নতুন এক গ্যালাক্সির নাম ফায়ারফ্লাই স্পার্কল। দূরবীনের চোখে রাতের আধারে যেন একগুচ্ছ জোনাকির ঝাঁক ঝলমল করছে। নাসার জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মাওলা সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপে আবিষ্কার করেন এই গ্যালাক্সি। তিনি জানান, বিগ ব্যাংয়ের ৬০ কোটি বছর পর গঠন হয়েছে ফায়ারফ্লাই স্পার্কল। বাংলাদেশি এই গবেষক দেশের শিক্ষা ব্যবস্থায় মহাকাশ ও জ্যোতির্বিদ্যা বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। মহাকাশ যদি ক্যানভাস হয়, দূরবীন তার চোখ। স্বচ্ছ লেন্সে দাপিয়ে বেড়ান এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি। জেমস ওয়েব টেলিস্কোপে তুলেছেন ১৩০০ কোটি বছর দূরের নেবুলার ছবি। বিশ্বজুড়ে ফেলে দেন হইচই। তিনি জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মাওলা। এবছর খুঁজে পেয়েছেন এক নতুন গ্যালাক্সি। রাতের আধারে একগুচ্ছ জোনাকির ঝাঁক মহাকাশে ঝলমল করছে, তাই গ্যালাক্সিটির নাম দিয়েছেন ফায়ারফ্লাই। তো এই গ্যালাক্সিটা দিয়ে আমরা যেই প্রশ্নটার উত্তর দিতে চেষ্টা করছি সেটা হলো যে আমাদের মিল্কি ওয়েটা কোথা থেকে এসছে, আমাদের এই গ্যালাক্সিটা এটা কবে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সময় তার দেখতে কীরকম ছিল এবং তারপরে আস্তে আস্তে কিভাবে এটি বড় হয়েছে। এই প্রশ্নটার উত্তর আমরা এই গ্যালাক্সিতে দেওয়ার চেষ্টা করছি। প্রায় ১,০০০ আলোকবর্ষ দূরে 10টি নক্ষত্রপুঞ্জ নিয়ে ফায়ারফ্লাই স্পার্কল। এর পাশে আছে দুটি সঙ্গী গ্যালাক্সি, ফায়ারফ্লাই বেস্ট ফ্রেন্ড ও ফায়ারফ্লাই নিউ বেস্ট ফ্রেন্ড। তো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মূল উদ্দেশ্য হলো যে বিগ ব্যাংয়ের পরে জন্ম নেওয়া প্রথম তারা, প্রথম গ্যালাক্সি, সেগুলো খুঁজে বের করা এবং আমরা এই পর্যন্ত অনেক বিগ ব্যাংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। লামিয়া জানান, মহাকাশের অনেক রহস্য সমাধানে আগামীতে আরও নতুন নতুন গবেষক প্রয়োজন হবে। তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জ্যোতির্বিজ্ঞানকে গুরুত্ব দিলে ভবিষ্যৎ মহাকাশ বিজ্ঞানে বড় অংশীদার হওয়া সম্ভব। নাসা এডুকেশনের যে সাইটটা, তারা অনেক কাজ করছে বাচ্চাদের জন্য ভিডিও বানানো। যে আমি যেমন নাসার সাথে কাজ করেছি, ওদের সব বাংলায় ট্রান্সলেট করার সময় ওয়েবসাইট বানানো হচ্ছে, গ্যালারি বানানো হচ্ছে, যেখানে স্টুডেন্টরা গিয়ে কোডিং শিখতে পারে এই গ্যালাক্সির ছবি ইউজ করে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক টেলিস্কোপে মহাকাশ দেখার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বাঙালি এই গ্যালাক্সি কন্যা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের বাংলাদেশি গবেষক ও সহকারী অধ্যাপক লামিয়া মাওলা। অধ্যাপক লামিয়া মাওলা, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আচ্ছা, আপনার এই যে সফলতা, এই সফলতার পেছনে অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আসলে কি কি চ্যালেঞ্জ ছিল আপনার এই সফল হওয়ার পেছনে, সেটি যদি একটু আমাদের জানাতেন। চ্যালেঞ্জের মধ্যে অবশ্যই ছিল যে এই যে গ্যালাক্সিগুলো আমরা পেয়েছি এগুলো খুবই রেয়ার একটি গ্যালাক্সি। এগুলো হয়তো আমরা 10,000 গ্যালাক্সি দেখলে আমরা একটি এরকম খুঁজে পাই। আম, আমরা বুঝিনি যে আমরা আসলে কত বছর আমাদেরকে এরকম ভাবে টেলিস্কোপ দিয়ে খুঁজতে হবে এরকম গ্যালাক্সি পাওয়ার আগে, কিন্তু আমরা মোটামুটি অনেক আগেই পেয়ে গেছি। মাত্র 2 বছরের মাথায় আমরা এই গ্যালাক্সিটি খুঁজতে সক্ষম হলাম। এছাড়াও চ্যালেঞ্জের মধ্যে আছে আমাদের টেলিস্কোপটার পারফরমেন্সটা। এটা আমাদের পাঠানো হয়েছিল প্রায় 30 বছর অপেক্ষার পরে এই টেলিস্কোপটি বানানো হয়েছে এবং এটিকে লঞ্চ করা হয়েছে। কিন্তু লঞ্চ করার পরের থেকে আসলে রিস্কটা অনেক কমে গেছে। লঞ্চের সময় যে রিস্কটা ছিল সেই সময় আমরা অনেক উদ্বিগ্ন ছিলাম যে টেলিস্কোপটা ঠিক মতো কাজ করবে নাকি, কিন্তু এখন গত 2 বছর ধরে চমৎকার ভাবে কাজ করছে এই টেলিস্কোপ এবং আমরা খুবই সুন্দর সুন্দর ডেটা পাচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অধ্যাপক লামিয়া মাওলা, আরেকটি বিষয় জানতে চাচ্ছি। সম্প্রতি আমরা দেখেছি যে বাংলাদেশ সফর করেছিলেন নাসার প্রধান নভোচারী। তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। সেখানেও শিক্ষার্থীদেরকে মহাকাশ, মহাবিশ্ব, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আগ্রহ তৈরি করেছেন। আপনিও এই বিষয়টি বলছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার বিষয় জ্যোতির্বিজ্ঞান বা মহাকাশ গবেষণা নিয়ে। আসলে এই ধাপটি বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কতটুকু সফলতা পেতে পারে, বা যারা আগ্রহ আছে, যাদের আগ্রহ আছে, তারা আসলে কিভাবে আপনি যে পথে গেছেন সেই পথে যেতে পারে? বাংলাদেশে আসলে অনেক আগ্রহ আছে ছেলে বাচ্চাদের মধ্যে এবং আমাদের ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা সবার মধ্যে প্রচন্ড রকম আগ্রহ আছে। আমরা যখনই একটি ইভেন্ট করি আমাদের টেলিস্কোপ দিয়ে আমাদের শয়ে শয়ে মানুষ সব সময় আসে। আমাদের যেটা করতে হবে, আমাদের ইউনিভার্সিটিদেরকে আরো অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানের, পদার্থবিজ্ঞানের ক্লাস খুলতে হবে। আমাদের স্কুলের কারিকুলামে ফিজিক্স, স্পেসের, সায়েন্স এসব আরো ঢুকাতে হবে। তাহলে বাচ্চারা এবং ছাত্রছাত্রীরা সবাই আরো অনেকভাবে জানতে পারবে। আমার মনে হয় বাচ্চাদের মধ্যে আগ্রহ বাড়ানোর অলরেডি ওরা অনেক এক্সাইটেড আছে। আমাদের স্কুলের থেকে আরো আগে আসতে হবে। লামিয়া মাওলা, আরেকটি বিষয় জানতে চাচ্ছি। আপনার আগ্রহের জায়গাটি কোন জায়গা থেকে তৈরি হলো? আপনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত, আপনি আসলে কিভাবে এখানে আসলে যুক্ত হলেন এই জ্যোতির্বিজ্ঞান ইস্যুতে? আমি ইউএসএ তে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটি পড়াশোনার সময়। আমি আমার স্কুল কলেজ বাংলাদেশেই করেছি এবং ওখানে যাওয়ার পরে আমাদের ইউনিভার্সিটিতে বিশাল বড় একটি টেলিস্কোপ ছিল এবং সেই টেলিস্কোপ দিয়ে আমার প্রথম বছর ইউনিভার্সিটিতে আমি অনেক কাজ করি এবং সেখান থেকে আমার আগ্রহটা জন্মে। একবার টেলিস্কোপে চোখ দেওয়ার পরের থেকে আসলে আগ্রহটা খুবই জন্মে এবং তারপরেই আমি জ্যোতির্বিজ্ঞানে যোগ দিই। লামিয়া মাওলা, আপনার পরবর্তী মিশন জানতে চাচ্ছি। পরবর্তী মিশন কি হতে পারে? আমরা বড় একটি সাফল্য দেখলাম, আপনার পরবর্তী মিশন জানাবেন। আমরা আমাদের দূরবীন প্রোগ্রাম যেটি আছে বাংলাদেশের, আমাদের একটি প্রোগ্রাম চালাচ্ছি টেলিস্কোপ দিয়ে, সেটার নাম হলো দূরবিশ্বের নাগরিক বা দূরবীন। এবং সেই টেলিস্কোপ দিয়ে আমরা সারা বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে চলে যেতে চাই। সেটাই আমার এই প্রোগ্রামটা সফল করা আমার খুব বড় একটি লক্ষ্য এখন আছে। এবং যদি কেউ চায় আমার টেলিস্কোপ দিয়ে দেখতে, তাহলে অবশ্যই তারা দূরবীনের কে আমন্ত্রণ জানাবেন এবং আমরা সবার কাছে চলে যাব আমাদের সব টেলিস্কোপ নিয়ে। অধ্যাপক লামিয়া মাওলা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মহাকাশের নতুন এক গ্যালাক্সির আবিষ্কার করেছেন বাংলাদেশের অধ্যাপক লামিয়া মাওলা, তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা তখন ছিলাম তার সাথে। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।